জর্জ অরওয়েল যখন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসটা লিখতে বসেছেন তখন তিনি বেশ অসুস্থ। টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে আছেন, পকেটের অবস্থা শোচনীয়। আবার লিখছেন এমন এক বিষয়ে এই বই কেউ প্রকাশ করবে কিনা তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। তবে এই উপন্যাসটা লিখতে তার প্রচণ্ড ভালো লাগা কাজ করছে এবং এই একটা কারণেই সব বিপত্তি উপেক্ষা করে তিনি তার নির্জন কটেজে বৃষ্টি জলের মধ্যে বসে বুনতে লাগলেন ভবিষ্যৎ দুনিয়া কাঁপানো এক উপন্যাসের জাল। একসময় এসে বই লেখা শেষ হলো। তার সন্দেহকে সত্যি প্রমাণ করে কেউই বইটা প্রকাশ করতে চাইল না। অরওয়েলের প্রায় সব বইয়ের পাবলিশার ফেভার অ্যান্ড ফেভারও জানিয়ে দিল এই বই তারা পাবলিশ করবে না। জর্জ অরওয়েল যখন বইটি প্রকাশ করতে চাচ্ছিলেন 1943 থেকে 1944 সালের মাঝে, ততদিনে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছে। বইটি অতিমাত্রায় পলিটিক্যালি সেন্সিটিভ। ঠিক তখনই ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে যাচ্ছিল এবং সোভিয়েত ইউনিয়ন হিটলারের নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। পশ্চিমা বিশ্বে তখন সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনকে অনেকেই একজন মহান ও নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখছিল, যদিও তার শাসন ব্যবস্থার ভেতরে ছিল ভয়ঙ্কর একনায়কতন্ত্র, যেখানে গণহত্যা, রাজনৈতিক শুদ্ধি অভিযান, ভিন্ন মতের দমন এবং ইতিহাস বিকৃতি ছিল নিত্যদিনের ঘটনা। অরওয়েল নিজে একজন সমাজতন্ত্রী হলেও তিনি স্টালিনের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ছিলেন এবং বুঝতে পারছিলেন রুশ বিপ্লবের নামে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল বাস্তবে তা ছিল ক্ষমতার আরেক রূপ, যেখানে সমতার নামে শোষণ আবার ফিরে এসেছে, যার ফলে প্রকাশকরা নারাজ এই উপন্যাস পাবলিশ করতে। কিন্তু জর্জ অরওয়েলও হাল ছাড়ার পাত্র নন। বইটি তিনি প্রকাশ করবেন। কয়েক মাস ধরে বিভিন্ন প্রকাশনীর কাছে ধর্ণা দিয়ে একসময় এসে তিনি বইটা প্রকাশ করে ফেললেন সিকার অ্যান্ড ওয়ারবার্গ নামের একটি প্রকাশনা সংস্থা থেকে। বলাই বাহুল্য, বইটা ছাপা হওয়ার পর উঠল বিতর্কের ঝড়। কেউ কেউ খুব পছন্দ করল উপন্যাসটিকে, কেউ কেউ এক বাক্যে করে দিল নাকচ। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, কেনিয়া সহ বেশ কিছু দেশে সরাসরি নিষিদ্ধ করা হয় বইটিকে। কিন্তু মজার আয়রনি হচ্ছে, পরে সিআইএ এই বইয়ের রাইট নিয়ে তাদের প্রথম অ্যানিমেটেড ফিল্ম বানায়। এরপরে পিঙ্ক ফ্লয়েড থেকে দ্য সিম্পসন, বোজাক হর্সম্যানে বারবার আসে এই বইয়ের রেফারেন্স। কোল্ড ওয়ার প্রোপাগান্ডাতেও বারবার ব্যবহার করা হতে থাকে বইটিকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1945 সালে প্রকাশিত বইটির প্রাসঙ্গিকতা 70 বছর পরে এসে এখনও প্রাসঙ্গিক, ঠিক প্রথম দিনের মতোই। বইটির নাম অ্যানিম্যাল ফার্ম, যে বইয়ে জর্জ অরওয়েল লিখেছিলেন বিখ্যাত সেই লাইন, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। কি এমন আছে অ্যানিম্যাল ফার্মে যে এই বই নিয়ে কথা হয় আজও, হয় তর্ক বিতর্ক? কি লেখা আছে এই উপন্যাসে যা এখনও মানুষের চিন্তা ভাবনাকে করছে আচ্ছন্ন? কেন এই বইকে রাখা হয় পৃথিবীর প্রভাবশালী বইয়ের তালিকায় শীর্ষের দিকে? আর কেন শাসকদের কাছে এই বই এখনো একটা বিরাট অস্বস্তির কারণ? অরওয়েলের এই বই লেখার অন্যতম উদ্দেশ্য ছিল সোভিয়েত কমিউনিজমকে কটাক্ষ করা। বিশেষ করে স্ট্যালিন যেভাবে রাশিয়ান বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেটাকে কেন্দ্রে রেখেই শুরু হয়েছিল এই উপন্যাস। কিন্তু যদি এটা ধরে নেওয়া হয় এই উপন্যাস শুধু এটুকুতেই সীমাবদ্ধ, সেটা ভাবলে হবে একটা মহাভুল। এই বইতে মেটাফোরের আড়ালে উঠে এসেছে হিউম্যান নেচার, বেহাত বিপ্লব, সাইকোলজি অফ পাওয়ার, সোশ্যাল মেকানিজম আর ডিকটেটরশিপের নানাবিধ আখ্যান। যে কারণে এই বই সময়ের সাথে সাথে হয়েছে পোক্ত টাইমলেস ক্লাসিক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। এই কথারই আশ্চর্য ব্যতিক্রম অ্যানিম্যাল ফার্ম। বইয়ের টাইটেল মেনে যে উপন্যাসের শুরুটা একটা ফার্মে, ফার্মের নাম ম্যানর ফার্ম। এই ফার্মের মালিক মিস্টার জোন্স তার ফার্মের পশুদের উপর দিনের পর দিন ভয়ানক অবিচার করে আসছিলেন। তীব্র অত্যাচারে যখন ফার্মের পশুদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তখন তাদের সামনে আশার বাতিঘর হয়ে দাঁড়ায় মেজর নামে এক জ্ঞানী বৃদ্ধ শূকর। সে এই ফার্মের পশুদের বলে প্রতিবাদ করতে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষ অর্থাৎ মিস্টার জোন্সের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলে। বলাই বাহুল্য তার কথায় কাজ হয়। সবাই মিলে মিস্টার জোন্সকে আক্রমণ করে।
একটা অতর্কিত বিপ্লবের মুখোমুখি হয়ে জোন্স ফার্ম ছেড়ে পালায়। পরবর্তীতে ফার্মের নাম পাল্টায়, নতুন নাম রাখা হয় অ্যানিম্যাল ফার্ম। বিপ্লবের পরের কিছুদিন বেশ ভালোই কাটে। ফার্মে প্রাণীদের অধিকারের কথা ভেবে নতুন নতুন নীতিমালা আর পরিকল্পনা নেওয়া হয়। সেগুলো বাস্তবায়নের জন্য কিছু কাজও শুরু হয়, কিন্তু সেসব মাত্র অল্প কিছুদিনের কথা। হুট করে একদিন সবাই আবিষ্কার করে ধীরে ধীরে নেপোলিয়ন নামের এক তাগড়া শূকরের কাছে ফার্মের নেতৃত্ব চলে গিয়েছে, এবং তার নেতৃত্ব অনেকটা আগের মালিক মিস্টার জোন্সের মতোই। অনেকটা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ প্রবাদের মতোই একই রকম আগ্রাসী আচরণ। নেপোলিয়ন ভিন্ন মত সহ্য করতে পারে না। কেউ ভিন্ন মত দিতে চাইলে সে তার প্রশিক্ষিত পোষা কুকুর বাহিনী লেলিয়ে দেয় তার পেছনে। এই কুকুর বাহিনী হিংস্র আক্রমণ করে, ছিঁড়ে খুঁড়ে ভিন্ন মত দমন করে নিয়মিত। এদিকে নেপোলিয়নের সাথে সাঙ্গপাঙ্গ হিসেবে জুটে যায় আরও কিছু শূকর, যাদের সারাদিনের অন্যতম কাজ সবাইকে তটস্থ রাখা। এরা সারাদিন শুয়ে বসে থাকে, প্রচুর খায় আর সাধারণ পশুদেরকে নির্যাতন করে, এবং যারা আসলেই কাজ করে তারা খাবার না পেয়ে পেয়ে অনাহারে দিন কাটাতে থাকে। তাদের জীবনযাপন বিপ্লবের আগে যেমন ছিল তার থেকে ভালো না হয়ে কিছু কিছু ক্ষেত্রে হতে থাকে আগের চেয়ে আরও বেশি খারাপ। এদিকে শাসক নেপোলিয়নকে এসব বলে কোনো লাভ নেই। কোনো এক অদ্ভুত কারণে সে তার নিজের লোকজন ছাড়া আর কারো কথা শোনে না, কাউকে দেখে না, কারোর সাথে কথাও বলে না। এই উপন্যাসের দুটি গুরুত্বপূর্ণ চরিত্র ঘোড়া বক্সার এবং ক্লোভার। তারা বেশ পরিশ্রমী। তারা দিন রাত কায়কে এসে খাটে এবং বিশ্বাস করে বিপ্লব মিথ্যা হতে পারে না। তারা বিশ্বাস করে যা ঝামেলা হচ্ছে তা সাময়িক, অবস্থা অবশ্যই পাল্টাবে। কিন্তু অবস্থা পাল্টায় না। নেপোলিয়নের নেতৃত্বে শূকর বাহিনী ক্রমাগত চড়াও হতে থাকে সাধারণ পশুদের উপর। পাশাপাশি তারা একসময় এসে আঘাত করে মানুষের সাথেও। সাধারণ পশুরা অবাক হয়ে আবিষ্কার করে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারাই আবার নতুনভাবে ফিরে আসছে ফার্মে। অ্যানিম্যাল ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বোধহয় এটাই, পৃথিবীর মানচিত্রে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ এই উপন্যাসের সাথে নিজের আশপাশের মিল খুঁজে পাবে না। ডিকটেটরশিপ, মিসলিডিং ন্যারেটিভ এবং মাস সার্ভেইলেন্সের এই সময় এসে অ্যানিম্যাল ফার্ম ঠিক উপন্যাস না হয়ে দাঁড়ায় সময়ের একখণ্ড রূপকে। অ্যানিম্যাল ফার্মের এই যে জগৎ, এই জগৎ একটা জিনিস খুব স্পষ্ট করেই বোঝায় কিভাবে বিপ্লব বেহাত হতে পারে। যে আদর্শে একত্রিত হয়ে মিস্টার জোন্সকে তাড়িয়েছিল ফার্মের সমস্ত পশু, বিপ্লবের পর যখন সেই আদর্শ ক্রমশ মুছে যেতে থাকে তাদের জীবন থেকে, তখন তাদের যে দীর্ঘশ্বাস, সেই দীর্ঘশ্বাসের সাথে মিল খুঁজে পাওয়া যাবে অনেক ব্যর্থ বিপ্লবের। বিপ্লবের পরে বিপ্লবীদেরও ক্রমশ স্বৈরাচারী হয়ে ওঠার এই যে উদাহরণ, এই উদাহরণ আমাদের চারপাশেও কিন্তু কম নেই মোটেও। অ্যানিম্যাল ফার্ম থেকে উঠে আসে বেশ গুরুত্বপূর্ণ একটা ইনসাইট, সেটি হচ্ছে কিভাবে ভাষা হয়ে উঠতে পারে ম্যানিপুলেশনের টুল। অ্যানিম্যাল ফার্মের ডিক্টেটর নেপোলিয়নের শাগরেদ স্কুইলার ছিল একজন প্রোপাগ্যান্ডিস্ট। কথাবার্তাকে টুইস্ট করে, টেকনিক্যাল জার্গন ব্যবহার করে ও মিসলিডিং ন্যারেটিভ ছড়িয়ে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কাজ বেশ দক্ষভাবেই করত স্কুইলার। যে কারণে আমরা দেখি বিপ্লব পরবর্তী অ্যানিম্যাল ফার্মের স্লোগান অল অ্যানিমালস আর ইকুয়াল থেকে পাল্টে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স হয়ে যেতে। খেয়াল করলে দেখবেন সাম্প্রতিক সময় এসেও প্রোপাগান্ডা, মিডিয়া স্পিনিং, ফেক নিউজ কিংবা গ্রিন ওয়াশিং আছে বহাল তবিয়তে। পাবলিক ডিসকোর্সে এসে ক্যালকুলেটিভ মিথ্যা বলা, ইমোশনালি চার্জ মিসলিডিং ন্যারেটিভ ছড়ানোর যে কালচার, এসবের সাথে অ্যানিম্যাল ফার্মের মিল পাওয়া যায় ক্ষণে ক্ষণে। স্কুইলাররা যে ইতিহাসের বিভিন্ন বাঁকে বহাল তবিয়তে থাকে সেটাও যেন প্রমাণ হয়ে যায় এখান থেকেই। তবে এসব বাদ দিয়েও অ্যানিম্যাল ফার্ম যে ভয়ঙ্কর কাজটি করে তা হচ্ছে এই উপন্যাস শোষিত বা অপ্রেসদের সাইকোলজিকে এক্সপোজ করে খুব ব্রুটালভাবে। অ্যানিম্যাল ফার্মের সেই কঠোর পরিশ্রমী ঘোড়া বক্সারের কথা একটু আগেই কিন্তু বলেছি। এই বক্সার মূলত আমরাই, যে বারবার নির্যাতিত হয় এবং বারবার নিপীড়নের পরেও সে আশা করে পরিস্থিতি একদিন পাল্টাবে, যে মনে করে শাসক যা করছে সেটিই ঠিক, সাধারণ মানুষ যে অসহায়, ভীত এবং রাজনীতি অসচেতন এবং গড়পড়তা মানুষ যে আসলে নিরিবিলি একটু বাঁচতে চায় এবং এই বাঁচার প্রক্রিয়ায় সে যে ক্রমশই হতে থাকে শাসকের শোষণের বস্তু, এই বিষয়টি এত স্পষ্ট হয়ে উঠে আসে এই উপন্যাসে, কিছু ক্ষেত্রে সাফোকেটিং লাগে।
আর এভাবেই বক্সার হয়ে ওঠে পৃথিবীর সমস্ত সাধারণ মানুষের প্রতিনিধি। অ্যানিম্যাল ফার্ম বক্সারের পরিণতি দেখিয়ে আলগোছে বোঝায় স্বৈরাচাররা শুধুমাত্র ভায়োলেন্স করেই টিকে থাকে না, তারা টিকে থাকে মানুষের ভয়, অজ্ঞতা ও প্রশ্ন না করার মধ্য দিয়ে। অ্যানিম্যাল ফার্মের শেষটা মূলত এই উপন্যাসকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়, যেখানে দেখা যায় স্বৈরাচার শূকররা মানুষের সাথে একসাথে বসে কার্ড খেলছে, উল্লাস করছে। ফার্মের সাধারণ প্রাণীরা তখন আর শূকরদের সাথে মানুষের পার্থক্য খুঁজে পায় না, তাদের কাছে এই দুই প্রাণীকে একই মনে হয়। উপন্যাসের এই শেষ পরিণতি মূলত বলতে চায়, ক্ষমতা যার হাতেই থাকুক না কেন, সব শাসকের শোষণ মূলত একই রকম বিভৎস। এবার যাওয়া যাক একটু গভীরে। যদিও মোটা দাগে অ্যানিম্যাল ফার্ম একটা পলিটিক্যাল অ্যালিগরি, যেখানে অথরিটেরিয়ানিজম, স্ট্যালিনিজম এবং রেভলিউশন নিয়ে বিশ্বাসঘাতকতার কথা বলা হয়েছে, কিন্তু এসব ছাপিয়েও এই বই কথা বলে সোশ্যাল মেকানিজম, দলভুক্ত মানুষের আচরণের কমন প্যাটার্ন এবং পাওয়ার কিভাবে হিউম্যান সাইকোলজিকে ডমিনেট করে তাই নিয়ে। অ্যানিম্যাল ফার্ম যারা পড়েছেন তারা নিশ্চিতভাবে খেয়াল করেছেন এই উপন্যাসের প্রাণীরা কখনোই অথরিটিকে প্রশ্ন করেনি, তারা স্লোগানে গলা মিলিয়েছে। শূকররা যা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে সহমত জানিয়েছে এবং নিজের অধিকার ভুলে শাসক যা চাপিয়েছে সেটাই মেনে নিয়েছে। একেই মূলত সাইকোলজির ভাষায় বলা হয় হার্ড মেন্টালিটি, যে মেন্টালিটির মানুষজন ক্রিটিক্যাল থিঙ্কিং বাদ দিয়ে সবাই যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তেই গা ভাসায়। আমাদের আশেপাশের মানুষজন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সেসব দলের নেতা কর্মীদের আচরণ দেখলেই আমরা খুঁজে পাবো এর সত্যতা। এবং শুধু এখানেই শেষ না, মানুষ আজকাল সেসব আন্দোলনেই গা ভাসায় যে আন্দোলন ভাইরাল হয়, যে আন্দোলনে সে গলা মেলালে তাকে আলাদা করে চেনা যাবে না। মানুষ মূলত সেসব আন্দোলনের কণ্ঠস্বরী হয়, সজ্ঞানে অথবা অজ্ঞানে। অ্যানিম্যাল ফার্মের প্রাণীরা যেমন অর্থ না বুঝেই বলে যেত 4 legs good 2 legs bad, তেমনটা লক্ষ্য করলে আমরা খুঁজে পাবো এখনো। এবং এখানেই সমস্যা, জনস্রোতের সাথে গা ভাসানো মানুষজন ভুলে যায় সঠিক প্রশ্ন করতে, তারা ভুলে যায় তাদের অধিকারও। আবার অন্যায় দেখলে চুপ থাকার যে মানসিকতা আমাদের, সেই মানসিকতাকেও একহাত নিয়েছিলেন অরওয়েল। মিউরিয়েল দ্য গোট, ক্লোভার দ্য হর্স, বেঞ্জামিন দ্য ডঙ্কি এরা আজ করতে পেরেছিল অ্যানিম্যাল ফার্মে বিপদ ঘনিয়ে আসছে, বুঝতে পেরেছিল বিপ্লব চলে যাচ্ছে ভিন্ন দিকে, কিন্তু তারা না করেছে প্রতিবাদ, না করেছে বাকিদের সাবধান। তারা চুপচাপ সহ্য করে গিয়েছে বহু কিছু, এবং যখন পরিস্থিতি চলে গিয়েছে নিয়ন্ত্রণের বাইরে, তখন তারা পরিস্থিতির শিকার হয়েছে। খানিকটা কি রিলেটেবল মনে হচ্ছে ব্যাপারটাকে? নেপোলিয়নের সবচেয়ে কাছের সহচর স্কুইলার ফার্মের পশুদের ডিল করত ভিন্নভাবে। সে স্বার্থ হাসিলের জন্য বলা মিথ্যার সাথে মেশাত নানা রকম ইমোশন। সে কখনো প্রাণীদের মধ্যে ছড়িয়ে দিত ভয়, কখনো আশা, আর কখনো অনুতাপ। খামারের পশুদের যুক্তি থেকে দূরে রেখে এভাবেই ইমোশনাল ব্ল্যাকমেল করত স্কুইলার, যে কালচার এখনো ছড়ি ঘুরিয়ে যাচ্ছে আমাদের আশেপাশে। একটু লক্ষ্য করলে দেখবেন আমাদের আশেপাশের যেসব পলিটিক্যাল এজেন্ডা জনপ্রিয়, তার অধিকাংশই ইমোশনালি ম্যানিপুলেটেড। সেগুলো রেশনাল না মোটেও। এই ম্যানিপুলেশন গ্রাস করে সবকিছু, কনজিউমার বিহেভিয়ারও, ভোটিং প্যাটার্ন থেকে শুরু করে আইডিওলজিক্যাল এক্সট্রিমিজমের দিকেও নিয়ে যায় এই ইমোশনাল ম্যানিপুলেশন, যার খেসারত দিতে হয় সাধারণ মানুষদের, দিতে হয় আমাদের। ফরাসি দার্শনিক ও লেখক আলবেয়ার কামু লিখেছিলেন, এভরি রেভলিউশনারি এন্ডস আপ ইদার বাই বিকামিং অ্যান অপ্রেসর অর এ হেরেটিক। অরওয়েল যদি শুধু একটা উপন্যাস লিখতেন যে উপন্যাসে তিনি সোভিয়েত ইউনিয়নের শাসককে মক করেছেন, তাহলে সেই উপন্যাস নিশ্চিতভাবেই টাইমলেস ক্লাসিকে ট্রান্সফর্ম হতো না। কিন্তু হয়েছে, কারণ এই উপন্যাস খুব সোজা সাপটাভাবে দেখিয়েছে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে না রাখলে খুব আদর্শিক বিপ্লবও কিভাবে চলে যেতে পারে আরেক স্বৈরাচারের কবলে। দেখিয়েছে রাজনীতি এবং নিজের অধিকার বিষয়ে স্পষ্ট ধারণা না রেখে মানুষ কিভাবে মূলত নিজের ক্ষতি নিজেই করে, যে কারণেই রাজনীতির বই না হয়ে এই বই হয়ে থাকে সাইকোলজি আর সোশিওলজির এক অমোঘ পাঠ। ইতিহাস যে ফিরে ফিরে আসে এবং স্বৈরাচার যে কখনোই শেষ হয় না, বরং নতুন অবতারে জন্ম নেয়, সেই রিয়েলিটি চেক দেয় এই বই, এবং বলে সবকিছুই সহজভাবে মেনে না নিতে।
যত ভারী হোক মিছিলের স্লোগান কিংবা যতই আবেগ থাকুক বক্তৃতায়, রাজনীতিকদের অভিসন্ধি নিয়ে প্রশ্ন করতে হয় নিজের অধিকার নিয়ে, প্রশ্ন করতে হয় নিজের রাজনীতির জ্ঞান পোক্ত করতে। এগুলো না করলে শক্তি রূপান্তরিত হয় অপশক্তিতে, দুর্নীতিতে। সেখান থেকে আসে অত্যাচার, শোষণ, এবং এই চক্র চলতে থাকে নিরন্তর আমাদের বোধোদয় হওয়ার আগ পর্যন্ত। এবং এভাবেই এই বই শেষে এসে এটাই বোঝায়, অ্যানিম্যাল ফার্ম আমাদেরই গল্প, যে গল্পের শেষটা আমরা পাল্টাতে পারি যদি আমরা চাই, যদি আমরা মনে প্রাণে চাই।